আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো ঈদের পরে প্রথম ক্লাস, তোমরা একটু যুক্ত হও। আম, খেলা বাদ দিয়ে কি আমার ক্লাস করতে আসবে তোমরা? হ্যাঁ, দেখা যাক। আসো, চলে আসো। ওইদিকে তো জমজমাট খেলা হচ্ছে তোমাদের মতে। হুম, একটু পরে বাংলাদেশ ব্যাটিং এ যাবে। তো আসো, এক এক করে চলে আসো। সাউন্ড কোয়ালিটিটা একটু চেক দিই। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। হ্যাঁ, ঠিক আছে। ওকে। চলো শুরু করি। তো জানি অনেকে খেলা দেখায় আসলে মগ্ন আছো। তো এটাও একটা অন্যরকম নেশা। তো সেটা বাদ দিয়ে আসলে উম ক্লাসের লেন্থ কমাই দিব। প্রথমত আমার নেট কাজ করতেছে না। ফোনে ডেটা দিয়ে ক্লাস হচ্ছে, এটা তো বোঝা যাইতেছে, কিন্তু আমার এখানে ক্লাস দেখা যাচ্ছে না। আহ দাঁড়াও। বুঝলাম না। দুই তিনটা ফোন নিয়ে রাখছি হাতে। ওকে। নেটের এই বিধ্বস্ত অবস্থা হইলে আমি কি ক্লাস নিতে পারবো বলো? আমিই দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, শোনো। আহ এখন ক্লাস তো শেষ করতে হবে। ওকে, ওকে। আচ্ছা, তো আসো এক এক করে জয়েন করো। শুরুর কথাগুলো বলতে থাকি আমরা। তো এটা হচ্ছে বিলাসীর তৃতীয় ক্লাস। হ্যাঁ, তোমরা ক্যাপশনে দেখছো। আহ এই তৃতীয় ক্লাসে আমরা চেষ্টা করবো এটা শেষ করার। আর এখন একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা তোমাদের মধ্যে একজন করলাম যে প্র্যাকটিস শিট গুলা যদি ফটোকপি করি অনেক টাকা খরচ হয়। এটা আমি তোমাদের সাথে একদম একমত। এটা সত্যি কথা। যেগুলো আসলে প্র্যাকটিস শিট কাকে বলে, অ্যান্সার দিলে তো প্র্যাকটিস শিট হলো না। প্র্যাকটিস শিট যেটা আমি মনে করি, আমি ভুল হতে পারি, আমি মনে করি যেটা তোমার সামনে থাকবে, লেখাপড়ার টাইমে আমি সলভ করাবো, তুমি আমার সাথে সাথে লিখবা। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মতে হওয়া উচিত প্র্যাকটিস শিট। ঠিক আছে? আর এখন তো এই প্র্যাকটিস শিট গুলা এক এক সাবজেক্টের ক্ষেত্রে বা এক একটা করতে গেলে অনেক টাকা খরচ হইতেছে তোমাদের। তা আমি তোমাদেরকে যেটা বললাম প্র্যাকটিস শিট জিনিসটা আসলে কি, এটা টেস্ট পেপার, গাইড, এইসব জায়গা থেকে প্রশ্ন কালেক্ট টালেক্ট করে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় টিচারদের, সেগুলা তারা রেখে দেয়। এটাই। তো দেখা যাবে যে তোমরা পাঞ্জাবি, লেকচার, রয়্যাল, বিভিন্ন ব্র্যান্ডের টেস্ট পেপার যদি খুলে দেখো, দেখবে এই জিনিসগুলাই আছে। বাট সেগুলোও আবার কস্টলি অনেক। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা যেটা আমি মনে করলাম, যে আমরা অদম্যতে যেরকম প্র্যাকটিস শিট দিছি না, হ্যাঁ, অদম্যের মতো করেই ইবিআই তে একটা বই দিতে। সেই বইগুলাতে কি থাকবে? সেই বইগুলার অ্যান্সার থাকবে না, অ্যান্সার আমাদের সাথে সাথে লিখতে হবে। এটাই তো প্র্যাকটিস। বা তোমরা লিখবা, আমাদের সাথে পরে মিলাবা। তো এখানে তোমাদেরকে একটা পাণ্ডুলিপি দেখাই আমি। এখানে আমি তোমাদের জন্য এই যে এসএসসি 24 ব্যাচের জন্য এই যে এখানে একটা পাণ্ডুলিপি আমি তোমাদের জন্য করে রাখছি। এই জিনিসটাই আমি চাই ইবিআই তে বাকি টিচাররাও করছে। সব মিলে কম্পাইল করে আমার এখানে কত পেজ হয়েছে? 23 পেজ হয়েছে। আমারটাই 23 পেজ হয়েছে টোটাল। এখানে কিন্তু বাংলা প্রথম পত্রের টপ টু বটম সবকিছু আছে। ফার্স্ট পেপারে সবকিছু আছে এই জায়গায়। ঠিক আছে, সবকিছু আছে। এখন এই 23 পেজ প্রিন্ট করতে 5 টাকা করে যদি খরচ হয়, 1-150 টাকা শুধু এটা লাগতেছে। বাট আমি তো এইভাবে দেই না। হ্যাঁ, আমি তো একসাথে অনেক কিছু দিয়ে দিই। এখানে আমি কি রাখার চেষ্টা করছি সেটা আগে একটু বলি। এখানে কিছু এমসিকিউ রাখার চেষ্টা করছি,
যেমন বহুপদীগুলা, শুধুমাত্র বহুপদী যেগুলোতে কনফিউশন থাকে। যেমন ধরো অনুপমের চরিত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে, কোন বিষয়? শুধুমাত্র এই দুইটা বিষয়, ব্যক্তিত্বহীনতা এবং নির্ভরশীলতা বা পরনির্ভরশীলতা। এখন অপশনে গতে যেটাই থাকুক না কেন, গতে যেটাই থাকুক না কেন ওটা হবে না, ওটা হয় না। এই ফরমেশন করেই বানানো। তোমরা যে কোনো টেস্ট পেপার খুলো, সেই টেস্ট পেপার গুলা থেকেই যেই ইম্পর্টেন্ট গুলা থাকে সেগুলোই তো আমি নিছি। যেমন এখানে যদি তোমাদেরকে একটু দেখি, বিলাসিতে যদি একটু বলে দেখাই তোমাদেরকে, ধরো এই যে বিলাসিতে, হ্যাঁ, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলে দেখাচ্ছি। ধরো যে কোনো একটা, এই যে ন্যাড়াকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তির কারণ কি কি ছিল। দেখো, আপত্তির কারণ কি কি ছিল, এটা বহুপদীর কোয়েশ্চেন, কিন্তু আমি সেখান থেকে কালেক্ট করছি। অর্থাৎ এটা থাকবে ক, এটা থাকবে খ, এটা থাকবে গ। এখন বহুপদীতে আমাদের খুব প্যারা হয়। তাহলে দেখো কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার সবগুলাই, কারণ এখানে তিনটাই আমি দিছি। যদি অ্যান্সার থাকতো দুইটা তাহলে প্রথম দুইটা দিতাম, যদি থাকতো একটা তাহলে একটা দিতাম। যেমন দেখো এই জায়গায় সনাতন হিন্দু কুসংস্কার মানে না, ওই যে, যে দুর্বল তাকেই তার উপরে ঝাঁপায় পড়ো। আর যে সনাতন হিন্দুরা এটা মানে, কিন্তু যে দুর্বল তাকে তো আঘাত করে না, ওই যে মিশ্র দেশের বা ইউরোপিয়ান দেশগুলার লোকেরা। তো ওখানে এই প্রশ্নটা আসার পর তোমাদের অপশনের কতে থাকবে শ্লেষ, খতে থাকবে ব্যঙ্গ, হ্যাঁ, গতে যে কোনো কিছু থাকবে, গতে থাকতে পারে সমর্থন। গতে কি থাকবে? ধরো সমর্থন জানানো হয়েছে, এটা তো হবে না অ্যান্সার। তাহলে শ্লেষ মানে কি? শ্লেষ মানে চূড়ান্ত পর্যায়ে ব্যঙ্গ করা, আর ব্যঙ্গ তো আছেই। হ্যাঁ, এটা তো ব্যঙ্গ তো আছেই, তার মানে অ্যান্সার হবে এক ও দুই। তো এভাবে কয়েকটা টেস্ট পেপারের বহু নির্বাচনী প্রশ্নগুলাকে একত্রিত করা, মানে তোমাদের খুঁজে বের করতে হবে না, পরীক্ষার আগের রাতে কিছু খোঁজা লাগবে না, তোমাদের হাতের কাছে থাকবে। বুঝতে পারছো? তো এই যে এই বইটা, এই যে দেখো এই বইটা আমি ইনশাল্লাহ আমরা তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই বইটা পাঠানোর চেষ্টা করব। বইটা হচ্ছে মূল্য কত থাকবে, ধরো 80 বা 100 টাকা, এরকম একটা মূল্য, যে একবারে তোমরা এটাকে নিয়ে তোমাদের কাছে রেখে দিবা। এখানে কিন্তু ইংলিশ আইসিটি অ্যাড হবে। হ্যাঁ, আমি আমার পাঠটুক দেখালাম, এখানে সবকিছু আছে, নাটক উপন্যাসও আছে। এখানে নাটক উপন্যাস প্রত্যেকটা থেকে শুরুতে যে যে এমসিকিউ গুলা লাগবে, সেই এমসিকিউ গুলা এখানে আছে। ঠিক আছে, সেই এমসিকিউ গুলা যেগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলা কিন্তু এখানে আছে। এই যে খুব ভালো মতো আছে, দেখো, 18 বছর বয়স, 18 বছর বয়স পদাঘাতে ভাঙতে চাই কি পাথর বাঁধা, এটা আছে। তো তোমাদের এই হেল্পটা আমি করতে পারি, ইনশাল্লাহ তোমরা খুব দ্রুত একটা সলিউশন পাবা। হয়তোবা এগুলো আসলে তাজ ভাই হচ্ছে আমাদের এই কি বলে এটারে, মানে প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত। তো তাজ ভাই আসার পরে এই জিনিসগুলা তোমরা পাবা। তো তাজ ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে, তারপরে আহ জানাবো না। হ্যাঁ, তোমরা যে বলতেছো না, আহ, হ্যাঁ, বইটার ইউনিক একটা নাম দিব। এই নামগুলাও তোমাদের কাছ থেকেই নিব। হ্যাঁ, নামের একটা পোল দিব আমি, সেই পোলটাও আমি তোমাদের থেকে সিলেক্ট করব। ঠিক আছে? এখন দেখো, আহ হ্যাঁ, যে প্র্যাকটিস শিট গুলো আমি দিছি, আহ সেই প্র্যাকটিস শিট, কবি পরিচিতি, চরিত্র পরিচিতি সবকিছু মিলাই থাকবে। এই টেনশন নিও না, কবি পরিচিতি, চরিত্র পরিচিতি যা যা প্রয়োজন সবকিছু থাকবে। এটা তো জাস্ট আমি পান্ডুলিপিটা দেখালাম, এটা তো সলিউশন। এটা আমি পান্ডুলিপিটাও দেখালাম, এখানে 23 পেজ হয়েছে, হয়তো বা 40 পেজে পৌঁছে যাবে আমারটা। খুঁটিনাটি যেভাবে আমি পড়াই এইভাবে জিনিসগুলো তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে? তো কেউ বলতেছো 230 টাকা লাগবে 10 টাকা করে হলে, সবকিছু মিলে 100-র মধ্যেই থাকবে। টেনশন নিও না, মোটা যতটুকু হোক চেষ্টা করবো 100-র মধ্যে হওয়ার। 40 টাকা তোমরা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিও, 40 টাকা বা 60 টাকা। হ্যাঁ, এবার শুরু করা যাক। এবার বলো, শুরু করলাম। হ্যাঁ, তোমরা রেডি আছো? তোমরা ম্যাক্সিমাম যুক্ত হয়ে গেছো, আমি এভরিওয়ান দেওয়ার আগেই তোমরা যুক্ত হয়ে গেছো। তো এবার একটু বলো এই সংবাদটা কেমন লাগলো, আর এখান থেকে আমাদের পড়াটা শুরু হচ্ছে। এখান থেকে আমাদের পড়াটা শুরু হচ্ছে, বলো। হ্যাঁ, বলো।
হ্যাঁ, এটা খসড়া কপি বইয়ের। এটা খসড়া কপি। আমাদের একটু সময় দিতে হবে, মাসখানেক সময় তো লাগবে এটা করার জন্য, একটু টাইম দিতে হবে, আমরা করব। এখন আমি জাস্ট খসড়াটা তোমাদেরকে দেখালাম। এটার এখনো প্রিন্টিং হবে, অনেক কিছু হবে, সুন্দর হবে। হ্যাঁ। আর আমি তোমাদের প্রচ্ছদটাও দেখাবো, তো নামও তোমরা দিও। এখন আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ। বিলাসী পর্বত 3। তার মানে আমরা প্রথম, যারা নতুন জয়েন করছো বা পরে লাইভটা দেখবা, প্রথম 10 মিনিট বাদ দিয়ে দেখবা। এবার একটু দেখো, এখান থেকে আমরা একটা কাহিনী জানতে পারছিলাম, আজকে কিন্তু এটা শেষ করতে হবে আমাদের। এখান থেকে একটা কাহিনী জানতে পারছিলাম, মনে আছে? যে এক স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে কাশিতে চলে গেছিল। এখন কাশি জায়গাটা কি? কাশি জায়গাটা কি তোমরা শব্দার্থে গেলে পাবা, অথবা এই জায়গাটাতেই পাবা। দেখো কাশি কি, ভালো মতো একটু দেখো, পড়ো। দেখো, কাশী ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বিখ্যাত সুপ্রাচীন তীর্থ ক্ষেত্র, যেখানে সাধু সন্ত পুণ্যার্থীদের সমাবেশ হয়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এখানে ওদের যারা ধর্মীয় গুরুরা আছে তারা ধর্ম প্র্যাকটিস করার জন্য যায়। তাহলে তোমরা বলতে পারো, ভাই কাশী তো ভালো জায়গা, কিন্তু সে পুত্রবধূ সেই জায়গায় যায় নাই, কই গেছে? দেখো, তেমনি দুশ্চরিত্র লোকজনের আখড়াও জমে, সেটা কাশীই বটে। বাক্যাংশটিতে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ যেখান থেকে উদ্ধার করে আনা হয়েছিল তা কোনো তীর্থস্থান ছিল না। সেটা কি ছিল? পতিতালয় ছিল। পতিতালয় বা অনুরূপ কোনো বাজে স্থান ছিল, যে জায়গায় সে মনের বৈরাগ্যে গেছিল, উদাসীনতা দূর করার জন্য গেছিল। এতটুকু আমরা পাইছিলাম। এতটুকু পাওয়ার পরে আমরা কি করছি দেখছি, যে গ্রাম থেকে কিন্তু এই পুত্রবধূকে বের করে নাই। কারণ কি? এরা অনেক বড় লোক, রিচ, লাইক মি, অনেক বড় লোক। ঠিক আছে, বাইর করে নাই। তারা এই নাম টাম ঠিক করে দেওয়ার জন্য কি করছে, একটা পূজা আয়োজন করছে। পূজা আয়োজন করে সবাইকে টাকা টুকা দিছে, মানুষ ভুলে গেছে। এতটুকু আমরা পড়ছিলাম। মনে আছে বলতো? মনে আছে? সাউন্ড বাড়ি খাচ্ছে, বলিস কি? সাউন্ড বাড়ি খাচ্ছে, বলিস কি? হ্যাঁ রে জুথি, তাই? আচ্ছা। জুথি বলছে সিরাজউদ্দৌলা নাটকটা ওদের বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে দেখে সবাই অনেক মজা পাইছে। আমার টার্গেট ছিল মজা দেওয়া, কারণ এটা খুব বোরিং যদি একলা পড়ো। এবার দেখো, কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। মহত্ব মানে কি? উদারতা। উদারতা, মজা আছে কিন্তু দেখো, উদারতা কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত। যুগে যুগে সঞ্চিত মানে কি? জমা হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপ পাগার আকৃতির হইয়া উঠিয়াছে। স্তূপ মানে কি? একদম অনেক অনেক উপচে পড়তেছে, এরকম উদারতার কাহিনী। বলতেছে বিলাসীকে তো আমরা মারপিট করে বের করে দিলাম, কিন্তু আমাদের কাছে অনেক উদারতার কাহিনী আছে। ওই যে গ্রামে গেলে দেখো না, মা খালারা যখন গল্প নিয়ে বসে, গল্প শেষ হয় না, প্রত্যেকটা টপিকের একটা করে গল্প থাকে। আর গল্পগুলো এমন হয় যে সেই আমলে তো তুমি ছিল না, তারপরও তোমার মনে হবে যে কি সুন্দর গল্প। এবার দেখো, এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক ঘুরিয়া গৌরব করার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। যে কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো ও স্বচক্ষে দেখছে, গৌরব করার মতো। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারে পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করতে পারলে দেশটা উদ্ধার হয়ে যেত। মানে বলতেছে যে গ্রাম বাংলার আশপাশ চারিদিকে আমি ঘুরছি, অনেক শিক্ষা নিছি। এই শিক্ষাটা কেমন শিক্ষা? এই শিক্ষাটা হচ্ছে বাস্তব, বাস্তব মুখী শিক্ষা। বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করছে সে। জাস্ট এখন একটা খয়েশ বাকি আছে, যে ইংরেজদের এই তাফালিং করাটাকে এমন চর থাপ্পড় মাইরে যদি সরাইতে পারতাম, তাহলে ভাল লাগতো। ঠিক আছে, এবার একটু খেয়াল করো। এবার একটু খেয়াল করো, বলতেছে কি, এইবার দেখো, বছর খানেক হইয়া গেছে। তার মানে বিলাসীরা, বিলাসীদের গ্রাম থেকে বের করে দিছে। কয় বছর হইছে? বিলাসীকে গ্রাম ছাড়া করছে, গ্রাম ছাড়া, গ্রাম ছাড়া করছে প্রায় 1 বছর হয়ে গেছে। মশার কামড় সহ্য না করতে পেরে সন্ন্যাসগিরি থেকে ইস্তফা দিয়ে ঘরে ফিরিয়াছি।
ইস্তফা মানে কি জানো? ইস্তফা মানে রেজিগনেশন, একদম রিজাইন করছে, সোজা বাংলায় সে কি করছে? রিজাইন করছে, যে তার পক্ষে ওই যে তার দুইটা শখ ছিল, এক গোখরা সাপ ধরা, বাংলাদেশের সব থেকে হিংস্র বিষধর সাপের ভিতরে কিন্তু একটা গোখরা। আমরা তো এই যে রাসেল ভাইরে চিনি, রাসেল ভাই বাদেও গোখরা ভাই কিন্তু অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, আশেপাশে অনেক গোখরা ভাই ব্রাদার আছে, তোমরা হয়তো বা দেখো নাই, একটু খুঁজে নিও। এবার দেখো, একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। এখন প্রশ্ন হচ্ছে, মালো কারা, ওঝা কারা, সাপুড়ে কারা? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তিন ধরনের প্রশ্ন। মালো কারা, ওঝা কারা, সাপুড়ে কারা? এখান থেকে প্রশ্নটার উত্তর তোমরা পাবা। একটু খেয়াল করো, আমি নতুন প্র্যাকটিস শিটটা এখানে অ্যাড করছি, মানে এগুলা থাকবে। সাপুড়ে, মালো এবং ওঝা, এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট তিনটা টার্ম। কেমনে? সাপুড়ে কি? সাপুড়ে হচ্ছে একটা পেশাভিত্তিক জনগোষ্ঠী যারা বনে বাদারে সাপ ধরে, এবং ধৃত সাপের বিষ, ধৃত মানে ধরা, ধৃত মানে কি? ধরা। আর ধৃত শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। বিষ চামড়া বিক্রয় করে জীবিকা নির্বাহী করে। মানে বুঝো, কিন্তু ওরা কিন্তু টোটালি সাপ রিলেটেড কাজ করে, হয় বিষ নয় চামড়া। এরপর একটা জিনিস দেখো, এরপর দেখো মালো কি? মালো, মালো এই গল্পে সাপের ওঝা অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে দেখো, ওঝা মিন্স কিন্তু এক প্রকার ডক্টর। কেমনে? সাধারণত এরা সাপ ধরে, সাপের কামড়ের চিকিৎসা ও সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে। তবে মালো বলতে একটি সম্প্রদায় আছে যাদের কাজ হচ্ছে মাছ ধরা। বাট এই গল্পে কিন্তু এটা বুঝায় নাই, এই গল্পে কিন্তু এটা বুঝায় নাই, বুঝছো? কিন্তু এই গল্পে মালো বলতে ওঝাকে বোঝানো হয়েছে। আর এই গল্পে ওঝাদের কিং শ্বশুরকে, শ্বশুর আব্বা আছে না, ফাদার ইন ল, হ্যাঁ ড্যাডি ইন ল, এই যে ফাদার ইন ল কেই কিন্তু মালোপাড়ার সেরা মালো হিসেবে ধরা হয়েছে। এবার দেখো, ওঝা কি করে? মূলত ওঝা হচ্ছে সাপে কাটা মানুষের ডাক্তার। এবার তো বুঝছোই, যে ব্যক্তি মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিৎসা করে তারাই ওঝা হিসেবে পরিচিত। তারা কি হিসেবে পরিচিত? ওঝা হিসেবে পরিচিত। তার মানে এইখানে এই প্রশ্নগুলা খুব আসে, যে মালো, ওঝা এবং সাপুড়ে এরা কারা। ভিতর দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ দেখি একটা কুঠির। কুঠির মানে কি? ছোট ঘর, একটা ছোট ঘর। ছোট ঘরের দ্বারে বসিয়া আছে মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া পাগড়ি। গেরুয়া কিন্তু একটা রং, স্যাফরন কালার, স্যাফরন। হ্যাঁ, এটা কোন কালার? এটা হচ্ছে স্যাফরন কালার, স্যাফরন কালার পাগড়ি, বড় বড় দাড়ি, গলায় রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হচ্ছে একটা গাছের একটা অংশ। হ্যাঁ, ওই যে এই জায়গায় যে ঝুলায় রাখে। ও পুঁথির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কে বলবে? এটা শব্দার্থে গেলে তোমরা পাবা, যে রুদ্রাক্ষ জিনিসটা কি, শব্দার্থে গেলে আরামসে পেয়ে যাবা। কই? এই যে এক প্রকার বৃহৎ চৌড়া পাতাওয়ালা চিরহরিৎ বৃক্ষ, যার বীজ হিন্দু ধর্মের মানুষেরা বিভিন্ন ধর্মীয় মালা তৈরি করে ব্যবহার করে। তার মানে এখানে আমাদের যে মৃত্যুঞ্জয়, হি বিকেম আ মালো, আশাপুরে। হ্যাঁ, দেখো, ইভান সেন্ড জার্সি, আচ্ছা। এবারে ডিরেক্ট প্রিন্ট করা যায়, স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করা লাগে না। দেখো, কায়স্থের ছেলে একটা বছরের মধ্যে জাত বিসর্জন দিয়ে একেবারে পুরোদস্তুর সাপুড়ে হইয়া গিয়েছে। আই হায়! দেখো, এই তো আমাদের মৃত্যুঞ্জয়। এখন কায়স্থ মানে কি? কায়স্থ মানে হিন্দু উঁচু জাত। এটা কোন জাত? এটা হচ্ছে উঁচু জাত। এখন তোমাদেরকে আমি কিন্তু কয়েকটা জিনিস বারবার বলি, হ্যাঁ, সেই জিনিসগুলোর ভিতরে তোমাদের কি মনে আছে, যে তোমাদের আমরা চারটা যুগের নাম বলছিলাম? তো এখন চারটা সম্প্রদায়, এই চারটা, তাদের একটা সম্প্রদায় আছে, চারটা সম্প্রদায়। এই চার সম্প্রদায়, একে চেনো তোমরা? চার সম্প্রদায়, নাম্বার ওয়ান ব্রাহ্মণ, নাম্বার ওয়ান কি? ব্রাহ্মণ। নাম্বার টু ক্ষত্রিয়, নাম্বার টু কি? ক্ষত্রিয়। নাম্বার থ্রি, এটা কি বলতো? বৈশ্য। নাম্বার থ্রি হচ্ছে বৈশ্য। নাম্বার ফোর, এই জাতটার নাম কি? শূদ্র। এখন হিন্দুদের আসলে লোকে সৃষ্টি করা এরকম জাত ভেদ আছে, যে ব্রাহ্মণটা হচ্ছে টপ লেভেল, কায়স্থ পরে হচ্ছে ব্রাহ্মণ এবং বৈদ্য জাতের ভিতরে বাঙালি যারা হিন্দু ছিল, কায়স্থ বলা হইতো তাদের, খুব উঁচু জাত।
বোঝা গেছে? আর সাপুরের ডোম কিংবা এই ধরনের কাজ যারা করে, ছোট কাজ যারা করে, মেথর যারা হয়, এরা হচ্ছে এই জাতটা, গল্পের মতে। এখন কি বলছে এই জায়গায়, কি বলছে একটু খেয়াল করো ভালো মতো, যে কায়স্থের ছেলে একটা বছরের মধ্যে জাত বিসর্জন দিয়ে পুরো দোস্ত সাপুরে হইয়া গেছে। মানুষ কত শীঘ্রই যে তার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্যের ব্যাপার। মোটেও কিন্তু আশ্চর্যের ব্যাপার না। এটা হচ্ছে কোন শক্তিতে সে করছিল বলতো? ভালোবাসার, ভালোবাসার শক্তিতে। এবার দেখো, ব্রাহ্মণের ছেলে মেথরানি বিয়া করিয়া মেথর হইয়া গিয়াছে এবং তাদের ব্যবসা অবলম্বন করেছে। অবলম্বন মানে কি? ব্যবসার হাল ধরা, হাল ধরা। এ বোধ করি আপনারা সবাই শুনছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স মানে কি এসএসসি পাশ করার পর ডোমের মেয়ে বিয়ে করিয়া ডোম হইতে দেখছি। ডোম বুঝো? ওই যে লাশ কাটাছেড়া করে। এখন সে ধুচুনিকুলো বুনিয়া বিক্রয় করে। ধুচুনিকুলো কি জানো? ওই যে চাল, ওই যে পরিষ্কার করা একটা পাত্র, শুয়ার চড়ায়। মানে দেখো জাতটা কত নিচে নামায় ফেলছে শুধুমাত্র ভালোবাসার জোরে। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিয়ে করিয়া কসাই হইয়া যাইতে দেখিয়াছি। আজও সে স্বহস্তে, স্বহস্তে মানে কি? সমানে নিজ, হস্তে মানে হাত, মানে কি নিজের হাতে, নিজের হাতে, নিজের হাতে। আরেকটা লাইন আছে তাহারই পরে মনেতে, রিক্ত হস্তে, মনে আছে? কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। 30 নম্বর লাইন, 284 নম্বর পেজ, তাহারই পরে মনে কবিতা। রিক্ত হস্ত, রিক্ত মানে খালি, হস্ত মানে হাত। এবার একটু দেখো, গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহর সাধ্য বলে কোনো কালে সে কসাই ছাড়া ভিন্ন অন্য কোনো কিছু ছিল। ধরো ভালোবাসার জোরে, এখন ধরো আমি অনেক গরিব, কি রিক্সা চালাই, এখন আমি বিয়ে করছি চৌধুরী সাহেবের মেয়েকে। চৌধুরী সাহেবের মেয়েকে বিয়ে করার পর চৌধুরী সাহেবের পুরো ব্যবসা, আমি সিইও হয়ে গেছি। তো আমি আগে কি ছিলাম? আগে এক রিক্সা চালাইতাম, এখন আমি সিইও হয়ে গেছি। এই যে চেঞ্জটা হয়েছে না, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা এদের জীবনে হয়েছে, কিন্তু উল্টা হয়েছে। এবার দেখো, কিন্তু সকলের ওই একই হেতু, ওই একই কাহিনী, সকলের কি? ওই একই কাহিনী, ভালোবাসা। আমার তাই মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলা করবে? অবলীলা মানে কি? এমনই ভাবে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না, যে পল্লীগ্রামের পুরুষদের, পুরুষদের যে কই গেল, পুরুষদের সুখ্যাতি আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি শুধু তাদের একা? শুধু কি নিজেদের জোরেই এত নিচে নেমে গেছে? অন্দর, অন্দর মানে ভিতর, ভিতর দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? হ্যাঁ, বলো তো বুঝছো কিনা? কায়স্থ সন্তান মানে কায়স্থ পরিবারের সন্তান। হ্যাঁ, এই গল্প অনুসারে মালো এবং ওঝা প্রায় এক জিনিস, বাট অ্যাকচুয়ালি মালো বলা হয় যারা মাছ ধরে তাদেরকে, কিন্তু এই গল্পে মালো বলতে ওঝাদেরকেই বোঝানো হয়েছে। প্লিজ অ্যান্সার মি, কোয়েশ্চেন তো উপরে দেওয়া আছে, কই? কাহিনী বানান কোনটা? এইটা প্রশ্ন, দুইটাই। আবার দীর্ঘইকার দিলে যে ভুল হয় ব্যাপারটা তা না, তবে এইটা হচ্ছে লজিক্যালি ঠিক বানান। ওকে, এবার দেখো মজাটা শুরু। হ্যাঁ, কিন্তু যাক, ঝোঁকের মাথায় হয়তো অনধিকার চর্চা করিয়া বসিব, যে ঝোঁকের মাথায় উল্টাপাল্টা বলে বসবো। কথাটার অর্থ হচ্ছে উল্টা, উল্টা পাল্টা, উল্টা পাল্টা, অল্পই পড়াবো, সমস্যা নাই, করে বসবো। হ্যাঁ, আচ্ছা, তাই বেশি কিছু বলা যাবে না। কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামের মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম, দেখিয়া কে বলবে হি ওয়াজ মাই ক্লাসমেট মৃত্যুঞ্জয়, ও মাই গড। কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল, বিলাসী পুকুরের জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া ভারী খুশি হইল। এই ভারী মানে কিন্তু অনেক, এই ভারী মানে কিন্তু অনেক, আর দীর্ঘিকার যুক্ত ভারী।
দীর্ঘইকার যুক্ত ভারী মানে কিন্তু হেভি, হেভি ওজনে ভারী। আচ্ছা, খুশি হইয়া বারবার বলিতে লাগলো, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। তার মানে এতক্ষণ পর আমরা বুঝতে পারলাম যে বিলাসীকে রক্ষা করছিল হচ্ছে, বিলাসীকে রক্ষা কে করে? রক্ষা, এটা কিন্তু রক্ষা না, এটার উচ্চারণ কিন্তু রক্ষা। রক্ষা করে আমাদের মেয়েরা। এতক্ষণ পর আমরা জানতে পারলাম ওই রাতে যে সবাই যে ওই ঢিসকুম ঢিসকুম করে মারতেছিল না, মাইরে তো একদম আলু বানাই দিছিল মাথামটা। তো ওই রাতে মেরেই ফেলতো যদি ওই জায়গায় ন্যাড়া না থাকতো। কৃতজ্ঞতা স্বীকার করতেছে, আমার জন্য না জানি কত মার খেয়েছিলে তুমি। উড়া ধুরা এও মার খেয়েছে, হ্যাঁ, যে তুই বাঁচাইতে আসতেছ, তুই কেন, ওই বেটা, মার মার, ওই মার। এবার কি বলতেছে দেখো, হ্যাঁ, কথায় কথায় শুনিলাম পরদিন, মানে ঘটনার পরদিন বলতে বুঝাইতেছে ঘটনার, ঘটনার পরদিনই তাহারা আমাকে এখানে উঠিয়া আসিয়া ক্রমশ, মানে ধীরে ধীরে ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এই কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে, পানে মানে কি দিকে, তাহাদের মুখের দিকে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। কথার অর্থ, অনেক মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটা সুখে আছে, তো মৃত্যুঞ্জয়কে দেখে এমনই লাগতেছে। ওকে, কিরে ক্লাস কই? হ্যাঁ, পিডিএফ গুলাই বইতে থাকবে, আরো সুন্দর মতো থাকবে। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাদের সাপ ধরার বায়না আছে। বায়না মিন্স কি জানো? কমিটমেন্ট। কমিটমেন্ট, কমিটমেন্ট, হ্যাঁ, বা কথা দেওয়া আছে। তারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠছি, যে আজকে তো ভাইপাররে ধরবো ব্রো, রাসেল ব্রো, আই এম কামিং ব্রো, তোমাকে ধরবো। দেখো, ছেলেবেলা হইতেই দুইটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এইটাতে আবার এমসিকিউ আসে। এক ছিল গোখরা সাপ ধরা, ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া বা সন্ন্যাসী হওয়া। তো এই ব্যাপারটা এমসিকিউ তে পড়ে রাখো। তো তার একটা শর্ত বাতিল হয়ে গেছে, সেটা কোন না? সন্ন্যাস তো মশার কামড় খেয়ে ফিরে আসছে, বাট এখনো কিন্তু একটা শর্ত বেঁচে আছে। দেখো কি বলতেছে, সিদ্ধা হওয়ার উপায় খুঁজিয়া বাহির করিতে পারি নাই। সিদ্ধা মানে কি? মন্ত্র সিদ্ধ হওয়া। কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, ভেরি ফেমাস। নামজাদা মানে কি? ফেমাস, মালোপাড়া শ্রেষ্ঠ মালো। আচ্ছা, সুতরাং মস্তলোক, মস্তলোক মানে কি? এক্সপিরিয়েন্সড, এক্সপিরিয়েন্সড, ঠিক আছে। আমার ভাগ্যে যে আকস্মাৎ এমন প্রসন্ন, প্রসন্ন মানে কি? এমন বড় হয়ে উঠবে, বা আমি যে ভাগ্যবান হয়ে উঠিব, কে ভাবিতে পারিত। তাহলে এবার চলো ভাইপারে ধরে আসি। এবার কি বলতেছে দেখো, কিন্তু শক্ত কাজ। শক্ত কাজ মানে কি? দিস ইজ হার্ড ওয়ার্ক। এত সোজা তো না, হ্যাঁ, দিস ইজ নট ইজি। ওকে ফাইন, নট ইজি। আমরা তারপরও চেষ্টা করব, ভয়ের কারণ আছে বলিয়াই তারা উভয়ই আপত্তি করিল, মানে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমি এমনই নাছোড় বান্দা, নাছোড় বান্দা মানে কি? আমি মানবই না, যে না ছোড়, আমাকে ছেড়ে দে, এমন বান্দা হইয়া উঠিলাম যে মাস খানেকের মধ্যে আমাকে সাগ্রেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাগ্রেদ মানে হচ্ছে শিষ্য, মানে স্টুডেন্ট, মানে স্টুডেন্ট, হ্যাঁ, শিষ্য বা ছাত্র করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। এখন আমাকে শিখাবেই। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল, এবং কবজিতে ওষুধ সমেত, সমেত মানে কি? ওষুধের সাথে মাদুলি বাঁধিয়া দিল। ওই যে একটা তাবিজের মতো, তাবিজটা মূল কথা তাবিজ বাঁধিয়া দিয়ে দস্তর মতো সাপুরে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার এখনো মনে আছে। এটা কিন্তু সেই মজার। মন্ত্রটা দেখো, মন্ত্রটা কি? হ্যাঁ, মন্ত্রটা কেমন একটু দেখো। হ্যাঁ, এটা কিন্তু সেই মজার কাহিনী। দেখো মন্ত্রটা কিরকম, দাঁড়াও নেটটা ঠিক হোক। হ্যাঁ,
এখন মন্ত্রটা কেমন মন্ত্র দেখো। তোমার কাছে যখন সাপ আসবে না, ধরো তোমার কাছে রাসেল আসছে, ভাইপার, হেস, রাসেল ভাইপার তোমার কাছে আসছে। এখন তোমার মাথায় কি চলবে বলো তো? তোমার তো ভয়ে সবকিছু একদম অবস্থা খারাপ। তো এই টাইমে তোমার একটা মন্ত্র বলতে হবে। দেখো আমি শিখাই দিচ্ছি কিন্তু। মন্ত্রটা কি দেখো। হ্যাঁ, মন্ত্রটা এভাবে বলবে। ওরে কেউটে, তুই মনসার বাহন। মনসা কি একটা দেবীর নাম। মনসা কি একটা দেবীর নাম। হ্যাঁ, দেবীর নাম, সাপের দেবী মনসা দেবী, যাকে বলা হয় বিষহরিণী। বিষহরিণী, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিষহরিণী। বিষ হরণ করে যে, বিষ হরণ করে যে, এটা হচ্ছে মনসা দেবী। হ্যাঁ, মনসা দেবী। তো সাপ যখন আসবে, তখন সাপকে ডাক দিবা, ওরে কেউটে। ভুলেও কিন্তু কিউট বলো না। হ্যাঁ, এমন হুস করবে, এমন জায়গায় হুস করবে, ওই জায়গায় একদম শেষ হয়ে যাবে। তো বলবা কি, ওরে কেউটে। কেউটে একটা সাপের নাম। তুই মনসার বাহন, মানে কি মনসা দেবী তোর উপরে বহন করে চলে। ওরে কেউটে, তুই মনসার বহন, ঠিক আছে। তারপর কি বাহন, মনসা দেবী আমার মা। ওকে প্রথমে দাঁড়া করাবা। ওরে কেউটে, তুই মনসার বাহন, ইয়ো ইয়ো, মনসা দেবী আমার মা, ইয়ো ইয়ো। তারপর বলবা, ওলট পালট পাতাল ভোর, ধরার বিষ তুই নে, তোর বিষ ধরা দেবে, দুইজনে খাইয়া আওলায় থাক, মইরা যা, আমার কাছে আসিসই না। হ্যাঁ, দুধরাজ মণিরাজ কারাজ্ঞা, বিষহরীর আজ্ঞা। আজ্ঞা মানে আদেশ, বিষহরী মানে এই মনসা দেবী। মনসা দেবী। আচ্ছা, এখন আমি তোমাকে বলি, এই মন্ত্রের কোনো অর্থ নাই। এটা একটা ফাও মন্ত্র। ওরে কেউটে, ঠিক আছে। এখন তুমি বলবা, ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। এরপর একটা র‍্যাপ সং গাবা, ওলট পালট পাঠাল পর, ওয়ে হয়ে আয়ে হায়, আয়ে হায়। এরকম করার পর, ধরার বিষ তুই নে, তোর বিষ ধরা দেবে, দুইজনে খাইয়া জায়গায় পইরা থাক। হ্যাঁ, দুধরাজ মণিরাজ কারাজ্ঞা, বিষহরীর আজ্ঞা। তাহলে এইটা একটা শিখাই দিল। কাকে? মৃত্যুঞ্জয় নেড়াকে, যে এগুলা বললে তোমাকে আর সাপ ধরবে না। তো এখন দেখো, এই জায়গায় 5টা সাপের নাম তোমরা পাবা। 5টা সাপের নাম। হ্যাঁ, কি কি সাপের নাম পাবা একটু ভালো মতো যদি আমি তোমাদেরকে বুঝাই। একটু দেখো, তোমরা এখানে 5টা সাপের নাম পাবা। কই সাপের নামগুলা কই গেল? আয় হায়, আয় হায়, ওয়ে হয়ে, আয় হায়, ওয়ে হয়ে, কই গেল রে? আমি তো এখানে লিখছিলাম। আচ্ছা, এটা পড়ানোর পরে আমি বলতেছি। দেখো, এখন কারাজ্ঞা বিষহীরাজ্ঞা, ইহার মানে যে কি তাহা আমি জানি না। ভালো কথা, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ আমি কখনো পাই নাই। দ্রষ্টা ঋষি বলতে কাকে বোঝায়? যার উপর, যার উপর, যার উপর মন্ত্র, মন্ত্র নাজিল হয়, মন্ত্র নাজিল হয়। এখন যেগুলা মন্ত্র, সেগুলা তো সৃষ্টিকর্তা সৃষ্টি করে, দেবতারা সৃষ্টি করে, সেটা তো কোনো মানুষ বানায় না, সে মানুষের উপর নাজিল হয়। তো বলতেছে, এই মন্ত্রের যে দ্রষ্টা ঋষি ছিল, যার উপর এই মন্ত্রটা নাজিল হয়েছে, তাকে তো আমি জীবনে দেখিনি, কখনো দেখা পাবো না। এখন কি বলতেছে দেখো, এবার বলতেছে, অবশেষে একদিন সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে আমি প্রসিদ্ধ হয়ে গেলাম। মানে আমিও খুব এক্সপিরিয়েন্সড হয়ে গেলাম। কিন্তু একদিন আমি টের পাইছিলাম যে এটা ভুয়া। সবাই বলা বলি করিতে লাগলো, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া, কামাখ্যা কিন্তু একটা জায়গার নাম, এগুলো নিয়ে সবকিছু আলোচনা করবো, একটা তীর্থস্থান, গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়েই না। মানে খুব ভাব নিতেছে। কি নিতেছে? খুব ভাব নিচ্ছে যে সাপ ধরায় সে অনেক প্রো হয়ে গেছে। এই রাসেল ভাই এগুলা কোনো ব্যাপারই না, রাসেল ভাইয়ের এসে ধুইরে একদম আওলায় ফেলাইতে পারে। এবার বলতেছে কি দেখো, বিশ্বাস করিল না শুধু দুইজন, যে আমি যে প্রো, যে আমি যে এক্সপেরিয়েন্সড, এটা বিশ্বাস করে নাই কয়জন? এটা বিশ্বাস করে নাই হচ্ছে দুইজন। আমার গুরু যে, সে কে? এটা মৃত্যুঞ্জয়। সে তো ভালো মন্দ কোনো কিছুই বলতো না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া, মুখে যে এমনি টিপতো, টিপা হাসতো। মুখ টিপা কেমনে হাসে ভাই? আচ্ছা, মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর
মানে ভাই, ব্রো, হ্যাঁ, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিলাম যে সেসব মনে পড়লে আজও আমার গা কাঁপে। মানে কি জানো, ধরো যাদের বাসায় কুকুর বিড়াল থাকে না, তারা কিন্তু নর্মালি কুকুর বিড়াল ওদের কামড়াইলে ওদের কিছু হয় না, কারণ ওরা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা যদি, যারা কুকুর বিড়াল ভয় পায়, তারা যদি কুকুর বিড়াল ধরার চেষ্টা করি, কুকুর বিড়াল যখন খাবলা মারতে আসে তখন আমাদের ভয় লাগে না? তো এটা বলতেছে যে এমন ভাবেই সে সাপ ধরতেছে, মানে খুব প্রো। প্রো। আচ্ছা, গুরুটা হচ্ছে মৃত্যুঞ্জয়। এবার দেখো সেসব আজব মন আমার কেঁপে ওঠে। আসল কথা হইতেছে যে এই সাপ ধরাও কঠিন কোনো কাজ নয়, ইজি। এই রাসেল ভাইপার যদি আমার সামনে আসে, ভাইপারে তো আমি ভমকায় ফেলাম। ভাইপার ভমকানো, ভাইপার ভমকানো। ও যদি 10-12 লয়ে একদম ভমকায় বংশ বিস্তার একদম গায়েব করে দিব, চেনাই না হারে। এবার কি বলতেছে দেখো, ধরা সাপ 2 দিন হাড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক, কিছুতেই কামড়াইতে চায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। চক্র মানে কি? ফনা। চক্র মানে কি? এই যে ফনা। হিস, ফনা তুলে ভয় দেখায়। বলতেছে যে তুমি যখন একটা সাপ ধরবা, সাপ ধরে যদি 2 দিন তুমি তাকে অন্ধকার কোনো জায়গায় রেখে দাও, ওর মনে এমনি ভয় ঢোকা থাকে। তারপর অন্ধকার থেকে তুললে ও ভয় থাকে যে কেউ মনে হয় আমাদেরকে মেরে ফেলবে। তো সাপ ধরাটা ইজি। এরপর কি বলতেছে দেখো, মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত, সহিত মানে হচ্ছে সাথে, সাথে বিলাসী তর্ক করিত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা দেখাইবার মাত্র সাপ পালাইতে পথ পায় না। এইটা ব্যবসাটা কেমন ব্যবসা? শিকড় বাকড়, এটা ভুয়া ব্যবসা। শিকড় বাকড় আছে, তো এই শিকড় বাকড় তারা বেচতো। কেমনে বেচতো? তাদের কাছে যে সাপটা আছে না, তাদের সাপ তো ধরা সাপ, ট্রেন করা সাপ। তো যখন কেউ শিকড় কিনতে আসতো, দেখানোর জন্য বলতে এই দেখেন এই দেখেন, সাপ ভয় পাইতেছে, তখন মানুষ ওই শিকড় গুলা কিনতো। বাট এই সাপগুলা ভয় পাইতেছে কেন, অ্যাকচুয়াল রিজনটা কি এখন দেখো। কিন্তু তাহার পূর্বে সামান্য একটু কাজ করে নিতে হইতো। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে, তাহার মুখে একটা লোহার শিক পুরাইবার বার কয়েক ছেঁকা দিতেই, তারপর তাহাকে শিকড় দেখানো হোক আর যাই দেখানো হোক, সে কোথায় পালাবে তা ভাবিয়া পায় না। তার মানে ট্রিকটা বুঝতে পারছো তো? ওদের কাছে যে সাপটা থাকবে সে আগে থেকে ট্রেন্ড। তারপর তাহাকে শিকড় দেখান আর যাই দেখান সে পালাইবে। দেখো, কাঁচরার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত। কেন? মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন মানুষ ঠকায়ও না। আহা, কি বউ দেখো, কি একদম গুণবান বউ, ঠিক আছে, এরকম বউ তো ঘরে ঘরে থাকা উচিত। আচ্ছা দেখো, এভাবে মানুষ ঠকায়ও না। মৃত্যুঞ্জয় করিত, সবাই করে, এতে দোষ কি? মৃত্যুঞ্জয় তো বোকা, মুখে মুখে তর্ক করে বিলাসী। আমি থাকলে এমন একটা থাপ্পড় মারতাম, একদম আওলায় থাকতাম। বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, যে আমরা তো খাইতে পারি, পড়তে পারি, আমরা তো সচ্ছল। আমরা কি? আমরা তো সচ্ছল। আমরা কেন মিছামিছি লোক ঠেকাতে যাব? আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, সাপ ধরার বায়না আসলেই, মানে সাপ ধরার কমিটমেন্ট আসলে বিলাসী নানা প্রকারে বাধা দিত। এখন কি বাধা দিত একটু খেয়াল করো। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি, এই 2টা বার কিন্তু রেইনকোটেও আছে। এই 2টা বার কিন্তু রেইনকোটেও আছে। রেইনকোটে কিন্তু রবিবার আর সোমবার নাই, তাছাড়া সব আছে। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারতো না, যে সাধ্য লইতো নগদ টাকা দিবে। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত, ওই মৃত্যুঞ্জয় চলো, লেটস গো, সাপ ধরবো, এরকম উত্তেজিত করতে করতে নিয়ে যেত, বুঝছো? আচ্ছা, নানা প্রকারে তাকে উত্তেজিত করার চেষ্টার ত্রুটি করতাম না, যে মৃত্যুঞ্জয়কে কি করতো, উস্কানি দিত। এরপর কি বলতেছে দেখো, বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া যে ভয় কোথায় ছিল তা আমাদের মনে স্থান পাইতো না। এটা মানুষের জন্য অনেক রিস্কি, বাট আমরা অনেক মজা নিয়ে করতাম। কিন্তু এই পাপের দ্বন্দ্ব, মানে কি, এই পাপের শাস্তি, এই পাপের শাস্তি আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। এই দেখো সেই দিনটা, রেজাল্টে, হ্যাঁ, কি হইলো তার সাথে, দেখো।
ওকে, ঢোরা কি? ঢোরা একটা সাপের নাম? ঢোরা একটা সাপের নাম। স্যার লাইভ কেটে আবার করেন কেন? কেন কেন? আচ্ছা, এবার দেখো, এইবার দেখো অ্যাকচুয়াল কাহিনী, আমরা কিন্তু শেষের দিকে আছি। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। গোয়ালারা কারা? যারা দুধ কেনা বেচে, এরা মূলত আদিবাসী হয়। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে মানে কি? মাটির ঘর। মাটির ঘরের মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউ লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, সে হেট হইয়া, হেট মানে কি? নিচু। সে নিচু হইয়া কয়েক টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর ব্রো, একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয়, এক জোড়া আছে, অথবা তার বেশি আছে। কারণ কে? এই কথাটা বলার কারণ কি? কারণ তো বিলাসী, বিলাসী কি বলতো? প্রো লেভেলের সাপুরে, প্রো লেভেল এর কি সাপুরে, সে তো গর্ত দেখলেই বুঝে ফেলবে যেখানে কয় ধরনের সাপ আছে। কিন্তু এই জায়গায় মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করে করেছিল? মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরও আনতে পারে। মৃত্যুঞ্জয়, এরে এমন পিটান পিটাইতাম আমি ওরে যদি আমি সামনে পাই। বিলাসীর মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। এরপর বলতেছে দেখো, বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল। ফলিল মানে কি? যে বিলাসীর কথাই উত্থাপিত হইল বা প্রমাণিত। বিলাসীর কথাই প্রমাণিত, মর্মান্তিক ভাবে প্রমাণিত হলো। মিনিট দশেকের মধ্যে এক প্রকাণ্ড, প্রকাণ্ড মানে কি? বিশাল, একটা বিশাল খরিস গোখরো, এটা সাপের নাম। হ্যাঁ, খুব বিষধর হিংস্র একটা সাপ। গোখরো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে, আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উ, উ, এটা কিন্তু উ না, উ, একটা বাড়ি দিতে হবে, এটা বদ্ধ অক্ষর, কারণ এটার উচ্চারিত রূপ হচ্ছে এটা। উ, একটা বাড়ি দিতে হবে। উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তার মানে কাহিনী খাতাম এই জায়গায় দিছে একেবারে। হম। এবার কি দেখো, তার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমে সবাই হতবুদ্ধি হয়ে গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন মানে কি? কামড়, কামড়, ঠিক আছে, মারে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে একটিবারই দেখিয়াছি। মানে সাপকে যখন তুমি ধরছো, সাপ পালানোর চেষ্টা করবে, এই সাপ না পালায় আগে কামড়াইছে, ঠিক আছে, আগে কামড়াইছে। হ্যাঁ, দেখো আগে কামড়াইছে। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া আঁচল ছুটিয়া, হ্যাঁ, কি হইল? দিয়ে তাহার হাতটা বাঁধিয়া ফেলিল। দেখো বিলাসী তো শেষ। বিলাসী কি? বিলাসী কিন্তু শেষ। দেখো বিলাসী কিন্তু শেষ, শেষ, বিলাসী শেষ। বিলাসীর মাথায় তো বাস পড়ছে। বিলাসী কিন্তু শেষ, বিলাসী আওলাই গেছে। এবার দেখো তারপর কি দিল, দেখো ভালো মতো দেখো কিন্তু, হ্যাঁ। আঁচল দিয়া তাহার হাত বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সঙ্গে আনিয়াছিল সমস্ত তাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলি খুলিয়াও তাহার হাতে বাঁধিয়া দিলাম, ওই যে তাবিজটা, ঠিক আছে। এরপর কি হলো? এরপর দেখো, মৃত্যুঞ্জয় হ্যাঁ, আশা করি বিষ ইহার ঊর্ধ্বে উঠিবে না। সেই বিষহরী, ওই যে মনসা দেবী, ওই যে মনসা দেবীর আজ্ঞা, মন্ত্রটা সতেজে বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল। এ অঞ্চলের মধ্যে যত গুণী মানুষ আছে সকলকে খবর দেওয়ার জন্য পাঠানো হলো, লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল।
আমার মন্ত্র পড়বার আর বিরাম নাই, মানে রেস্টলেস। হ্যাঁ, রেস্টলেস অবস্থায় পড়তেছে পড়তেছে, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলে মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগলো। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, বিলাসী তখন মাটির উপরে আছাড় খাইয়া পড়িল। ঠিক আছে, বিলাসী তখন কি মাটির উপরে আছাড় খাইয়া পড়িল। এই যে বিলাসী কিন্তু একদম শেষ। ঠিক আছে, এই সাউন্ড, ঠিক আছে, এই যে, এই সাউন্ড কিন্তু মজা। এবার আয়, এবার এবার তো সাউন্ডটা মিলছে, তাই না? এবার দেখ, তা বিলাসী কিন্তু শেষ, এবার আওলাই গেছে বিলাসী, কারণ ও বমি করে দিছে না, তার মানে তো মারা গেছে হিসাবে। এবার দেখো, বিলাসী মাটির উপরে চলিতে লাগলো। মিনিট 15-20, আচ্ছা এটা তো গেল। একেবারে আছাড় খাইয়া পড়লে, আমিও বুঝিলাম বিশহরীর দোহায় বুঝিয়া আর খাটে না। ওই যে, তুই মনুষ ওরে কেউটে, তুই মনসার বাহন, দুধরাজ মণিরাজ, একের বিষ তুই খা, তুই বিষ আমারে দে, আমি খাই তুই খা, মইরা যায়, কাহিনী খতম করি। এবার দেখো, নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন, এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগলাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু 33, হ্যাঁ, এটা কিন্তু 33 কোটি দেবদেবী না, এটা একটু মনে রেখো। 33 কোটি দেবতার নাম না, অ্যাকচুয়ালি 33 কোটি মানে কি জানো? 33 কোটি মানে কিন্তু 33 প্রকার, এটা একটু মনে রেখো, 33 প্রকার। হ্যাঁ, দাঁড়াও, নেটে বহুত ঝামেলা করতেছে আজকে, বুঝলাম না। হুম, আচ্ছা দেখো কি বলতেছে। এই যে 33 কোটি মিনস কি, 33 কোটি দেব দেবতা, এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল। হ্যাঁ, 33 প্রকার। এখন এই 33 প্রকারের ভিতরে মহাভারত কিংবা হিন্দু পুরাণ, অনেক গ্রন্থে এগুলা বর্ণনা করা আছে খুব সুন্দর। যে ধরো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমাদের ধরো এটা হচ্ছে, উম আমি যদি ভুল করি আমাকে ঠিক করে দিও। দ্বাদশ, দ্বাদশ আদিত্য, আদিত্য মিন্স মেবি সূর্য, আদিত্য। একাদশ রুদ্র, একাদশ রুদ্র, হ্যাঁ একাদশ রুদ্র। অষ্ট বসু, অষ্ট বসু। আর 2টা অশ্বিনী কুমার, হ্যাঁ অশ্বিন, 2 অশ্বিন। এই যে মিলে যারা হিন্দু সম্প্রদায়ের আছে, আমি ভুল করলে আমাকে একটু সঠিক করে দিও। তার মানে এই যে দেখো, 12 আর 11 কত হইল? 23। 23 আর 8, অষ্টবসু 8, 23 আর 8 কত? 31। 31 আর 2 অশ্বিন মিলে 33। 33 কোটি মিন্স প্রকার। দেখো, 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম, কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগলো। যখন দেখা গেল ভালো কথাই হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়া বিষকে এমন অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে, বিষের যদি কান থাকতো গালি দিত, এই বান্দার বাচ্চা, এই এই রাসেল ভাইপারের বাচ্চা, এই গোখরার বাচ্চা, এইসব বইলা গালিগালাজ করা শুরু করছে। কান থাকলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়, সেদিন দেশ ছাড়িয়া পালাইতো। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘন্টা ধস্তাধস্তির পর রোগী তার বাপ মার দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি, মানে মন্ত্র আর ঔষধ, সমস্ত মিথ্যা প্রতিপন্ন, প্রতিপন্ন মানে প্রমাণ, মিথ্যা প্রমাণ করিয়া ইহলোকের লীলা সাঙ্গ, সাঙ্গ মিন্স ত্যাগ, সাঙ্গ মিন্স ত্যাগ করলো বা মরে গেল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়া একেবারে পাথর হইয়া গেল। ওকে, কি ক্লাস শেষ করে দিব? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানি আজকে তোমাদের মনোযোগটা অন্যদিকে, দাঁড়াও একটু দাঁড়াও। যাক, দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে, 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সে সহ্য করতে পারলো না। তার মানে বিলাসীগণ, বিলাসী
মারা গেল, গন, আত্মহত্যা করছে বিলাসী। হ্যাঁ, আমাকে শুধু একদিন বলিয়াছিল ঠাকুর, আমার মাথার দিব্যি, মানে কি কসম, যে কসম কাটেন এসব তুমি আর কখনো করবে না। আমি মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সাথেই কবর দিয়ে দিয়েছিলাম, শুধু ছিল বিষহরীর আজ্ঞা, যে সেই মন্ত্রটা আমার মনে আছে, বাদ বাকি সবই আমি ফেলাই দিছি। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে, এবং সাপের বিষ যে বাঙালির বিষ না, তা আমি বুঝতে পারছিলাম। এই লাইনটা দেখো, এই লাইনটা এটা ক্ষতে আসবেই। ম্যাজিস্ট্রেটের আজ্ঞা মানে আদেশ, বলতে বুঝায় আমাদের ম্যাজিস্ট্রেটের আদেশ তো চেঞ্জ হতে পারে, কিন্তু সাপের বিষে যদি কেউ খায়, কেউ যদি মরে, সে তো আর বেঁচে ফিরে না। আবার বলতেছে সাপের বিষ যে বাঙালির বিষ, তা নয়, বাঙালির বিষ তো ক্ষণস্থায়ী। বাঙালির বিষ কি ক্ষণস্থায়ী? আজকে গ্যাঞ্জাম, কালকে দেখবা কোলের মধ্যে বসে আছে, ওয়াও, হ্যাভিং ফান উইথ হিম উইথ হার। এমনি দেখো না, এই গ্যাঞ্জাম, ওরে গ্যাঞ্জাম ভাই, ব্লক ব্লক মাইরা আওলায় ফেলাইছে, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে। তো বলতেছে যে বাঙালির বিষ সাপের বিষের মতো এত তীব্র না। বুঝা গেছে? এবার কি দেখো, একদিন গিয়া শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে, এবং শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গেছে। সে কোথায় গেছে? সে নিশ্চিত নরকে গেছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, আমি ওই রূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাব পিছাইয়া দাঁড়াইবো না। এই বলিতে নরকে যাইবো, নরকের প্রস্তাবে আবার হ্যাঁ করবো? কি 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 বলদ নাকি? বলতেছে যদি আমার নরকে যাওয়ার সুযোগ হয়, তাহলে আমি ওদের সাথে নরকে যাবো। দুষ্টু পোলাপাইন। এবার দেখো, খুড়োমশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগলো, ওর যদি অপঘাত, অপঘাত মানে কি, মানে এই ধরনের মৃত্যু, হ্যাঁ, অপঘাত মানে কি সাধারণ না, অসাধারণ মৃত্যু, এই ধরনের, এই ধরনের মৃত্যু হবে তো কার হবে? পুরুষ মানুষ অমন একটা না 10টা বিয়ে করবে, তাতে কিচ্ছু যায় আসে না, একটু নিন্দাই হতো, কিন্তু ভাত খেয়ে মরতে গেলি, হ্যাঁ, নিজে মরলো, আমার মাথাটা পর্যন্ত ডুবাই গেল, না পেলে এক ফোঁটা আগুন, না পেলো একটা পিন্ডি, না পেলো একটা ভুজ্জি উৎসুগ্য। এখন এইগুলা কি, পিন্ডি কি আর ভুজ্জি উৎসুগ্য কি, এই ব্যাপারটা তোমাদের শব্দার্থেই দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, আমি একটু পড়াই দিই। এই যে দেখো, শ্রাদ্ধ মানে মৃতের যে অনুষ্ঠানটা হয়, চাল এর চালের একটা গোলাকার একটা দলা, ঠিক আছে, সহজ কথায় পিন্ডি ঘি ও কালো তিলের সাথে ভাত ও জব মিশ্রিত একটা অন্ন, এটা একটা খাবার। আর ভুজ্জিটা কি, মৃতের আত্মার সদ্গতি কামনা করে ব্রাহ্মণকে যে খাবারটা খাওয়ানো হয়, যে অনুষ্ঠানটা করা হয়, সেটাই হচ্ছে এটা। তাহলে এই যে ব্যাপার তোমাদের কাছে চলে যাবে একটু পর, শব্দার্থেও আছে দেখো, গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগলো, তাতে সন্দেহ কি, অন্ন পাপ, বাপ রে বাপ, এর কি কোনো প্রায়শ্চিত্ত আছে? আমরা এবার লাস্ট পেজে চলে আসছি, দেখো আর একটু বাকি আছে, আর অল্প একটু বাকি আছে। হ্যাঁ, দেখো, বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় বলে মনে হইল। হ্যাঁ, মানে কি হাসি ঠাট্টার বিষয়, এই মইরা গেছে, ভালোবাসা বিয়ে করছিলা, এরকম খোঁচা মারা শুরু করছে সবাই। মৃত্যুঞ্জয়ের কবর কেন হলো? ভেরি গুড কোয়েশ্চেন। তোমরা অভাগীর স্বর্গ পড়ছো? অভাগীর স্বর্গ, অভাগীর স্বর্গ, এইটা পড়ছো শরৎচন্দ্রের? তো এরই তো লেখা, পড়ছো না? অভাগী যখন মৃত্যুবরণ করে, তখন ওই যে তোমার মুখোপাধ্যায় বলে না, যে তোরা হইলো একটা সামান্য প্রজাতি, হ্যাঁ, তোরা কেমনে আগুন আশা করিস? এটা নিয়ম, যে যারা শূদ্র প্রজাতির হয় তাদেরকে মাটিতে পুঁতে ফেলে। বোঝা গেছে, নিচু জাত বলে মাটি দিয়ে দিছে, কারণ সে তো জাত বিসর্জন দিছে। এবার দেখো, আমি প্রায় ভাবি এ ধরনের অপরাধ হয়তো বা ইহারা উভয় করেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গায়ের ছেলে, পাড়া গায়ের তেলে জলেরই মানুষ, তবু অত বড় দুঃসাহসের প্রবৃত্ত করিয়াছিল, তাহাকে যে বস্তুটা সে কি একবারেও কেউ দেখতে পেল না? কোন বস্তু? ভালোবাসা। সে কি ভালোবাসাটা কেউ দেখতে পারলো না, যে ওদের মধ্যে ভালোবাসা ছিল? হ্যাঁ, আচ্ছা, এরপরের কাহিনীটা একটু দেখো, শেষের দিকে আমরা, আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করার রীতি নাই, মানে কি, প্রেম ভালোবাসার নিয়ম নাই। কিসের নিয়ম নাই? প্রেমের কোনো নিয়ম নাই, প্রেমের নিয়ম নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশের নরনারী আশা করিবার, সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, তাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না।
যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারে হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া, এই লাইনটা অনেক বড়, আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবার ব্যবস্থা করে দিয়েছে। তাই বিবাহ ব্যাপারটা তাদের কাছে নিছক কি কন্ট্রাক্ট। যতই বৈদিক মন্ত্র দিয়ে পাকা করা হোক না কেন, সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝা। বলতেছে যে দেশের মানুষদের প্রেম ভালোবাসা করে বিয়ে করার কোনো ইয়ে নাই, কি বলে, রুল নাই, রীতি নাই। তারা কখনো বুঝবে না এদেশের মানুষেরা সবসময় ভালো কাজ করে যারা, তারাই এলিট, যারা গা বাঁচায় চলে তারাই এলিট, এরকম করে তাদেরকে পূজা করা হয়। তাদের জন্য বিবাহটা নিছক একটা কন্ট্রাক্ট, ওই টানটা তারা কখনো অনুভব করে না। অক্ষয় সতী লোক তাহারা সবাই পাইবেন, যে সতী নারী সবাই তারা পাবেন। তোমরা হয়তোবা জানো যে শিবের যে প্রথম স্ত্রী ছিলেন তার নাম ছিল হচ্ছে সতী। শিব, তোমরা জানো যে হিন্দুদের ত্রিদেবতা আছে। হুম ব্রহ্মা, যে যে স্ত্রী, আমি যদি ভুল করি আমাকে অবশ্যই ক্ষমা করবা, আমি ওই সম্প্রদায়ের না, তারপরে যতটুকু জানি, ভুল করলে প্লিজ আমাকে একটু বলবা, আমি শিখে নিব তোমাদের থেকে। ব্রহ্মা ত্রিদেবতার নাম আমরা শুনছি। ব্রহ্মা, যিনি এই বিশ্ব সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা, তাদের বিশ্বাস। বিষ্ণু লালন পালন করে, এবং শিব হচ্ছে তাণ্ডব করে, ধ্বংস করে, এটা আমরা জানি। এবং ত্রিদেবী আছে তাদের। ত্রিদেবীর ভিতরে হচ্ছে সরস্বতী, লক্ষ্মী এবং হচ্ছে পার্বতী। মূলত পার্বতী হচ্ছে আমরা জানি শিবের স্ত্রী, কিন্তু এটা দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হচ্ছে সতী, যে কিনা দক্ষ যজ্ঞের মাধ্যমে আত্মহনন করছিল। ব্রহ্মার যে বড় ছেলে ছিল তার নাম ছিল রাজা দক্ষ। দক্ষের একটা যজ্ঞ অনুষ্ঠানে শিবের নামে খারাপ কথা শুনতে না পেরে সে আগুনে ঝাঁপ মারে, এবং শিব এসে তাণ্ডব চালায়, এবং পরবর্তীতে পার্বতী রূপে জন্মগ্রহণ করে। এবং পার্বতীর যে আবাসটা, সেটা যতদূর সম্ভবত আমার জানা মতে কৈলাস পর্বতে, ভুল হতে পারি। আর ত্রিদেবীর ভিতরে লক্ষ্মী আছে, দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী, তোমরা জানো, অপরিচিতায় পাবা। আর দেবী সরস্বতী, তিনি হচ্ছে বিদ্যা, জ্ঞান, এগুলার দেবী। কিন্তু সরস্বতী নামটাকে যদি বিশ্লেষণ করো, তোমরা পাবো হচ্ছে সরস যোগবতী। সরস মানে কিন্তু নদী, আর বতী মানে কিন্তু অধিকারী। মানে কি? নদী বা জল, প্রচুর জল ধারণ করে যে। তোমরা হয়তোবা জানো, তোমাদের একটা গ্রন্থ আছে না, ধর্মীয় গ্রন্থ, বেদ, ঋগ্বেদ। তোমরা তো জানো যে বেদের চারটা অংশ আছে। হ্যাঁ, বেদ ধর্মীয় গ্রন্থ। বেদ মানে হচ্ছে জ্ঞান। আমাদের যেমন আল কুরআন, ওদের বেদ আছে। বেদের তো চারটা পার্ট আছে, তোমরা জানো। একটা হচ্ছে ঋগ্বেদ, আমি ভুল না করলে, একটা হচ্ছে যজুর বেদ, হুম একটা হচ্ছে সামবেদ, একটা হচ্ছে অথর্ববেদ। তো ঋগ্বেদ মানে বেদের যে প্রথম খণ্ড, সেই প্রথম খণ্ডের শ্লোক নাম্বার 2.41.16 একটা কথা বলা আছে, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী। মানে কি জানো অম্বিতমে মানে কি? যে মাতৃকাগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীর মধ্যে শ্রেষ্ঠ, এবং দেবতা দেবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সরস্বতী। এই সরস্বতী দেবীর কথা কিন্তু আমরা পাইছি, এই জায়গায় কিন্তু আমরা পাইছি। লক্ষ্মীর কথা পাবো আমরা অপরিচিতায়। আর পার্বতীর কথা পাবো হচ্ছে আমরা কোথায় পাবো? পার্বতীর কথা কোথায় পাবো? পার্বতীরই অনেকগুলা রূপ আছে, সর্বোচ্চ দেবী, দুর্গা, কালী। তো পার্বতীর এখানে তোমাদের বইতে, হ্যাঁ, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, মেবি, তাই না? আচ্ছা, আমি যদি ভুল না করি। এবার একটু দেখো, হ্যাঁ একটু দেখো। তো এই যে এইগুলো একটু জানতে হয়, একটু জানাবো আমি তোমাদের। হ্যাঁ, এবার একটু দেখো, অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন। আমিও জানি যে তারা নিঃসন্দেহে ভালো একটা নারী বিয়ে করতে পারবে, আমিও জানি। কিন্তু সাপুরের মেয়েটি যখন একটা পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজও ইহাদের কেহ চোখে পড়ে বা দেখে নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করি দখল করার আনন্দটা তুচ্ছ নয়। সে সম্পদও অকিঞ্চিত কর নয়, এটা বাদ দেওয়ার মতো না। তাকে তো হৃদয় জয় করে বিয়ে করছে, তাই না? এবার একটু দেখো, এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া উঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধের দোষ দিব না। ভূদেব বাবু কে ছিল? মাইকেল মধুসূদন দত্তের মনে হয় ক্লাসমেট ছিল। তো সে পারিবারিক প্রবন্ধ লিখতো, তখন পরিবারে কি হওয়া উচিত না হওয়া উচিত এগুলা। শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থা নিন্দা করিব না, করিলেও মুখের উপর কড়া জবাব দিয়ে যাহারা বলিবেন এই হিন্দু সমাজ
তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দী অতগুলা বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলি না টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে। অতিকায় হস্তি বলতে কিন্তু অ্যাকচুয়ালি ডাইনোসর বুঝাইছে। ভালো মতো যদি খেয়াল করো, যে ডাইনোসর বা বিশাল বিশাল প্রাণী কিন্তু লোপ পাইছে, বাট তেলাপোকা কিন্তু বাঁচে আছে। এটা কি বেঁচে থাকার সার্থকতা? বেঁচে থাকাই কি সার্থকতা? না। সে বুঝাইতে চাইতেছে এটা, যে হিন্দু ধর্মের অনেক দোষ যদি আমি ধরাই দিব, কিন্তু তারা তো বলবে দোষ যদি থাকেই তাহলে হাজার বছরের পর বছর হিন্দু ধর্ম কেমনে ঠিক আছে। হ্যাঁ, এই যে আরেকটু আরেকটু আরেকটু, এই শেষ তো। এবার দেখো, আহ আমি শুধু এই বলিয়াই বড় লোকের নন্দ গোপালটির মতো দিবারাত্রি চোখে চোখ রেখে কোলে কোলে রেখে সেই বেশটি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধ বার কোল হইতে নামাইয়া আরো পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলে প্রায়শ্চিত্ত করার মতো কোনো পাপ হয় না। কথাটার অর্থ কি জানো? যে মানুষ মনে করে যেটা ভালো চলতেছে চলে আসতেছে সেটাই ফলো করা উচিত, কিন্তু এই যে নন্দগোপাল যখন কোলে কোলে থাকবে সে নিশ্চিত ভালো থাকবে, কিন্তু তাকে যদি আমি নামাই দিই, হ্যাঁ নামাই দিই, সে কি খারাপ হবে? সে কি খারাপ হয়ে চলে যাবে? এমন তো না। ছেড়ে দিলে তো কেউ খারাপ হবে না, সে দুনিয়াটা এক্সপ্লোর করার সুযোগ পাবে, তার কাছে তো চয়েস থাকবে, আমি ভালোটাও নিতে পারি, আমি খারাপটাও নিতে পারি। বুঝা গেছে? তো আমাদের হিন্দু সমাজ ছিল এরকম, যে যুগ যুগ ধরে যেটা ফলো করে আসতেছে কুসংস্কার, সেটাই ফলো করো, কিন্তু এই কুসংস্কার গুলাকে সঠিক সংস্কারে রূপান্তর আমরা করতেছিলাম না। এই ছিল এই বিলাসিতা। হ্যাঁ, এই ছিল বিলাসিতা। এই পর্যন্ত গল্পটা ডান, গল্পটা ডান, কিন্তু অনেক কিছু পড়াইতে হবে এখনো। আমি আজকে শেষ করতে চাইছিলাম, কিন্তু আসলে আমি ফেল, আজকে তো শেষ হইল না। এটা এক্সট্রা ক্লাসের মাধ্যম দিয়ে শেষ করে দিতে হবে তোমাদের। আহ হ্যাঁ, হ্যাঁ, এতটুকুই রাখলাম। পড়াটা ওইভাবে হলো না আজকে, আমি অনেক পড়াইতে চাইছিলাম, যাই হোক। আর তোমরা যেটা বলতেছো যে আমি জানছি কেমনি, এটা পইরা জানছি। হিন্দু ধর্ম সম্পর্কে পড়ছি, বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়ছি, আশেপাশে পেপার পত্রিকা, নেট, উইকিপিডিয়া, গুগল, জানার চেষ্টা করছি, জানছি। এমনি বিদ্রোহী কবিতার টাইমে দেখবা অনেক কিছু বলতেছি, তখন আরো কিছু জানবা, এগুলোতে ওইভাবে কিছু নাই। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কোনো একটা এক্সট্রা দিনে, বাকি সব বুঝাই দিব না। এই তো।